আমার মেয়েটা ২১ বছর বয়সে এক কোরিয়ান লোককে বিয়ে করেছিল। তারপর থেকে টানা ১২ বছর সে আর বাড়ি ফেরেনি। তবে প্রতি বছর ঠিকই ৮ মিলিয়ন টাকা পাঠায়। গত বড়দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম ওকে না জানিয়ে আমি নিজে ওর কাছে চলে যাব। কিন্তু দরজা খুলে যা দেখলাম আমি একদম জমে গেলাম। সেই সকালটা আমি কোনোদিন ভুলব না। হাতে প্লেনের টিকিট, বুকের ভেতর ধুকধুকানি। পুরো ১২ বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তিশা, বয়স ৬৩। অনেক আগেই স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে নীরাকে একাই বড় করেছি। নীরা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী, শান্ত আর সুন্দর ছিল। সবাই বলতো ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। সত্যি হয়েছে, তবে সেটা শুধু বাইরে মানুষের চোখে। ২১ বছর বয়সে ওর সঙ্গে পরিচয় হয় কাং জুং নামের এক কোরিয়ান লোকের। লোকটা ওর থেকে প্রায় ২০ বছরের বড়। আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম, বয়সের এত পার্থক্য, বিদেশে চলে যাওয়া, এইসব মিলিয়ে ভয় লাগছিল। কিন্তু মীরা জেদ ধরেছিল। মা, আমি জানি আমি কি করছি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা মেনেই নিয়েছিলাম। বিয়ের ১ মাসের মধ্যেই ও কোরিয়া চলে যায়। সেই দিন বিমানবন্দরে ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম, কিন্তু লুকিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কয়েক বছর পর ঠিকই ফিরে আসবে। কিন্তু না, বছর যায়, আরেক বছর যায়। ৫ বছর পর আমি প্রশ্ন করাও বন্ধ করে দিই। শুধু প্রতি বছর ঠিক সময় ৮ মিলিয়ন পেসো এসে পৌঁছাতো, সঙ্গে একটা ছোট বার্তা, মা নিজের খেয়াল রেখো, আমি ভালো আছি। এই ভালো আছি কথাটাই আমার সবচেয়ে বেশি ভয়ের ছিল। একবার ভিডিও কলে কথা হয়েছিল। ওকে আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু চোখে যেন একটা অদ্ভুত দূরত্ব। আমি জিজ্ঞেস করেছিলাম, ফিরবি না মা? ও একটু চুপ করে বলেছিল, খুব ব্যস্ত আছি মা। তারপর আর জিজ্ঞেস করিনি। অনেক সময় মারা সত্যিটা জানার ভয়ে প্রশ্ন করে না। এইদিকে আমার বাড়ি, জীবন সবই বদলে গেছে সেই টাকার কারণে। সবাই ভাবে আমি ভাগ্যবতী, কিন্তু তারা জানে না একটা ভরা প্লেটের সামনে একা একা বসে খাওয়ার কষ্টটা কেমন। প্রতিটা জন্মদিনে আমি ওর জন্য আলাদা প্লেট রাখতাম, ওর প্রিয় খাবার রান্না করতাম, আর বসে বসে কাঁদতাম। ১২ বছর পরে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম আমি নিজেই যাব। পাশে এক প্রতিবেশীর সাহায্যে টিকিট কাটা হলো। জীবনে প্রথমবার প্লেনে উঠব। পুরো পথটাই হাত কাঁপছিল। কোরিয়া পৌঁছে ঠিকানাটা ধরে একটা ট্যাক্সি নিলাম। দোতলা একটা বাড়ি, বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা। ডোরবেল চাপলাম, কেউ দরজা খুলল না। বাইরে গেট খোলা ছিল। ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। সবকিছু এত পরিপাটি, কিন্তু কোথাও জীবনের কোনো ছাপ নেই। ড্রয়িং রুমে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিক নেই। সবকিছু এত গোছালো যেন কেউ এখানে থাকে না। কোনো জুতা ছড়ানো নেই, কোনো কাপড় নেই, রান্নার গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকলাম, মীরা। কোনো উত্তর নেই। রান্নাঘরে গেলাম, অস্বাভাবিক পরিষ্কার। ফ্রিজ খুলে দেখি প্রায় ফাঁকা। উপরে উঠলাম। প্রথম ঘরে একটা বিছানা, একজন মানুষের থাকার মতো। আলমারিতে শুধু মেয়েদের কাপ, কোনো পুরুষের অস্তিত্ব নেই। দ্বিতীয় ঘরটা অফিসের মতো, কিন্তু ব্যবহার হয় না মনে হলো। কাংজুংয়ের কোনো চিহ্নই নেই। আমার বুক ধপধপ করতে লাগলো। শেষ ঘরটা খুলতেই আমার পা কেঁপে উঠল। ঘর ভর্তি কার্টুন, কিছু খোলা, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকা, পেসো। আমার মাথা ঘুরে উঠল। প্রতি বছর যে ৮ মিলিয়ন পায়, তাহলে এই এত টাকা কোথা থেকে এলো? আর কেন লুকিয়ে রাখা? হঠাৎ নিচে দরজা খোলার শব্দ, কারো পায়ের আওয়াজ। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ঠক ঠক, কেউ দরজা কড়া নাড়ল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি দৌড়ে নিচে নামলাম। মীরা দাঁড়িয়ে আছে, ১২ বছর পর, আগের মতোই সুন্দর, কিন্তু চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর ও এসে আমায় জড়িয়ে ধরল। কোনো কান্না নেই, শুধু ভারী নীরবতা। আমি কাপা গলায় বললাম, এই কেমন জীবন তোর? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি বিয়ে করিনি। আমার মাথা ঝিনঝিন করে উঠল। কি বলছিস তুই? ও ধীরে ধীরে সব বলল। ১২ বছর আগে আমাদের দরিদ্র আর ঋণের চাপে ও বিদেশে কাজ করতে চায়, যেখানে এক ধনী লোকের সাথে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে নয়, একটা চুক্তি। ওকে সবসময় নিখুঁত থাকতে হবে, হাসতে হতো, চুপ থাকতে হতো। আমি শুনে পাথর হয়ে গেলাম। ও বলল, ওই টাকাগুলো আমার সময়ের দাম, আমার জীবনের অংশ দিয়ে উপার্জন করা। আমি কান্না চেপে জিজ্ঞেস করলাম, এত কিছু সহ্য করলি কেন? ও মৃদু হেসে বলল, তোমার চিকিৎসা আমাদের ঋণ, আমি না করলে কে করতো? জানলাম একটা চুক্তি আছে, মেয়াদ শেষ হওয়ার আগে ছাড়তে গেলে সব টাকা ফেরত দিতে হবে। বিশাল অঙ্ক। এখনো ২ বছর বাকি। আমার বুক ফেটে যাচ্ছিল। আমার মেয়ে একটা অদৃশ্য কারাগারে বন্দী। হঠাৎ ওর ফোন বেজে উঠল। ওর মুখ বদলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে গুছিয়ে নিল। একটা নিখুঁত মানুষ হয়ে গেল আবার। আমি বুঝলাম এই অভিনয়টা ওর প্রতিদিনের জীবন। সেই রাতে আমরা পাশাপাশি শুয়েছিলাম। আমি ওর হাত ধরে বললাম, আমি টাকা চাই না, আমি তোকে চাই। ও চুপ করে রইল। তারপর আস্তে বলল, আমি ভয় পাই মা। পরের দিন ও আমাকে একটা ছোট বাড়িতে নিয়ে গেল। বলল, এখানে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল। আমি বললাম, ২ বছর অপেক্ষা করব না, আমরা এখনই শেষ করব সব। আমরা সব বিক্রি করলাম, বাড়ি, জিনিসপত্র, অনেক চাপ, ফোন, হুমকি, সবকিছুর মাঝেও ভাঙেনি। শেষমেশ সেই দিন এলো। আমরা সব টাকা নিয়ে গেলাম, চুক্তির লোকটার সামনে রাখলাম। সে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, শেষ। আমরা বের হয়ে এলাম। রোদ উঠেছিল। মীরা গভীর শ্বাস নিল। তার
মুখে এক ধরনের শান্তি, যেটা আমি কোনোদিন দেখিনি। আমরা দেশে ফিরে এলাম নিঃশব্দে, দুটো ব্যাগ নিয়ে। নতুন শুরু। মীরা ছোট্ট রেস্টুরেন্ট খুললো। প্রথম দিন এক রিক্সা চালক খেয়ে বলল, খুব ভালো হয়েছে। সেই কথায় ওর চোখের জল উঠল। দিন যেতে লাগলো, কষ্ট ছিল কিন্তু মিথ্যা ছিল না। দিন দেখলাম রোদে দাঁড়িয়ে টেবিল মুছছে, মুখে শান্ত হাসি। সেই মুহূর্তে বুঝলাম আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ স্বাধীনতার দাম যতই হোক, সেটা সবসময় সার্থক আর মুক্তিরও পথ হয়। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন।